আবাসের বরাদ্দ টাকা কবে মিলবে এই প্রশ্নের উত্তর আজ আপনারা পাবেন দুয়ারের রিপোর্টার। রাত 8টা মানেই দুয়ারের রিপোর্টার আপনাদের সঙ্গে থাকেন আমাদের প্রতিনিধিরা, এবং 8টা থেকে 9টা 1 ঘন্টা সমস্ত খবরের ডিটেল আপডেট আপনারা পান। আপনাদের সঙ্গে আমি রুমেলা, দুয়ারের রিপোর্টার। ওই যে বলছিলাম আবাসের টাকা কবে ঢুকবে, হ্যাঁ তারই সদুত্তর আজ মিলল। ডিসেম্বর, এই ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা, বরাদ্দ টাকা তা ঢুকবে। আর কি কি তথ্য আসছে আমাদের প্রতিনিধি সোমরাজ শুরুতেই থাকবেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, আবাস যোজনার যে টাকা রাজ্য সরকার, তুমি জানো যে এবার রাজ্য সরকারই টাকা দেবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বিভিন্ন জেলায় জেলায় যে নির্দেশ পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে 23শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা যাতে ছেড়ে দেওয়া হয় সেই প্রস্তুতি নিয়ে রাখতে জেলাগুলিকে 23শে ডিসেম্বরের মধ্যেই যাতে টাকা ছেড়ে দেওয়া হয় সেই প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ জেলা প্রশাসনগুলিকে বলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। পাশাপাশি এই টাকা দেওয়ার আগে তিনটি স্তরে তার অনুমোদন হবে। প্রথমত গ্রামসভা অনুমোদন দেবে, যা দেওয়া হবে 11ই ডিসেম্বরের মধ্যে। তারপর ব্লক লেভেল স্তরের যে কমিটি রয়েছে, যা বিডিওর অধীনে যে কমিটি রয়েছে, সেই কমিটি এই আবাসের উপভোক্তাদের তালিকার অনুমোদন দেবে 13ই ডিসেম্বরের মধ্যে। এবং তারপরে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, যা জেলা শাসকের অধীনে রয়েছে, সেই কমিটি অনুমোদন দেবে 15ই ডিসেম্বরের মধ্যে। তারপর 23শে ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত থাকতে হবে টাকা দেওয়ার জন্য। ডিসেম্বর মাসেই রাজ্য সরকার প্রথম কিস্তির টাকা দেবে। কেন্দ্র টাকা দিচ্ছে না, রাজ্যই পুরো টাকা দেবে, যার নাম দেওয়া হচ্ছে বাংলার বাড়ি। ফলত সেই জায়গায় থেকে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে এই নির্দেশিকা জেলায় জেলায় দেওয়া হয়েছে। তার সঙ্গে এটাও বলা হয়েছে যে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন বিডিওর অফিস, এসডিওর অফিস, জেলা শাসকের অফিস এবং বিভিন্ন জেলার যে ওয়েবসাইটগুলি রয়েছে সেখানে উপভোক্তাদের তালিকা, অর্থাৎ কারা কারা আবাস যোজনার অধীনে বাড়ি পাবেন সেই তালিকা দিয়ে দিতে এবং 6ই ডিসেম্বরের মধ্যেই যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের নিষ্পত্তি করতে। অর্থাৎ 23শে ডিসেম্বরের মধ্যেই টাকা দিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর এমনই নির্দেশিকা পাঠিয়েছে। বেশ, ডিসেম্বর 23 এবং তার মধ্যে আবাসের টাকা ঢুকতে চলেছে। বাংলার বাড়ি, এই যে প্রকল্প বাংলার বাড়ি, এই যে স্বপ্ন পূরণের হদিশ, তা মিলবে 23শে ডিসেম্বরের মধ্যে। আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যায় একটু সেপ্টেম্বর মাসে, 24শে সেপ্টেম্বর। মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শুনুন। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব। 2 দিনের ছুটি, একটা উইকেন্ড ট্রিপ, আমাদের হট ফেভারিট ডেস্টিনেশন দীঘা, মন্দারমণি। আর মন্দারমণি মানেই একেবারে হোটেল লাগোয়া সি বিচ। সেই হোটেলগুলো যখন ভাঙার খবর আমরা পাই, আমি জানি আপনারাও যখন সেই হোটেল ভাঙার খবর পান একটু হয়তো মন খারাপ হয়েছিল, কিন্তু এবার যে খবর আপনাদেরকে দেব, মন্দারমণির যে 140টি হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই 140টি হোটেল ভাঙা হচ্ছে না। মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, তার কারণ মুখ্যমন্ত্রীর দপ্তরকে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কি করে জানবো, আমাদের প্রতিনিধি পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো, অনেকের রুটি রুজির সওয়াল, এবং আমরা যখন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম তখন আমরা দেখছিলাম যে তারাও ভেঙে পড়েছেন। গতকাল একটা বক্তব্য দেখায় যে একজন ব্যবসায়ী তিনি কাঁদছেন। সেই পরিস্থিতি আর দেখতে হচ্ছে না, 140টি হোটেল ভাঙা হচ্ছে না, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর দপ্তর। একেবারে তুমি যেমনটাই বললে, একেবারে যেখানে কান্নায় ভেঙে পড়েছিলেন হোটেল অ্যাসোসিয়েশন সহ এলাকার যে হোটেল মালিকরা, তাদের যেখানে 140খানা, তুমি জানো যে পর্যটন কেন্দ্র মন্দারমণি, সেক্ষেত্রে মন্দারমণি সহ 4টি মৌজাতে প্রায় 140টি হোটেলকে নোটিশ জারি করেছিলেন জাতীয় পরিবেশ আদালত। সেক্ষেত্রে সেই মামলা দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল 11ই নভেম্বর। আগামীকাল অর্থাৎ 20 নভেম্বর সেই নোটিশে ভাঙার যে নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ দেওয়ার কেন্দ্র করে কিন্তু এলাকার যে হোটেল অ্যাসোসিয়েশন এবং হোটেল মালিকরা তারা কিন্তু কান্না ভেঙে পড়েছিল। এত টাকার যে সমস্ত হোটেলগুলো রয়েছে তারা কিন্তু ভেঙে পড়েছিলেন। সেক্ষেত্রে আজকেই কিন্তু সকালেও দেখিয়েছিলাম আমরা খবর, সেই ভাঙার খবর। তারপরে কিছুক্ষণের পরেই কিন্তু যেখানে এলাকার বিধায়ক
যেখানে অখিলগিরি তিনি কিন্তু সচিবালয় অর্থাৎ নবান্ন সচিবালয়ে গিয়ে কিন্তু এই যে 40খানা হোটেলের যে তালিকা, সেই সমস্ত তালিকা নিয়ে কিন্তু যাওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে বসানোর পরে কিন্তু মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা জানতে পারেন, যেখানে এই নোটিশ দেওয়া হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু জানেন না। সেক্ষেত্রে এই বিষয় নিয়ে কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে হোটেল আপাতত ভাঙা হবে না। এই খবর শোনার একেবারে মাত্রই রামনগরের কিন্তু এলাকায় বিধায়ক অখিল গিরি, আমরা গতকালও তার বক্তব্য শুনেছিলাম, এবং এই যে মন্দারমণির হোটেল ভাঙার সিদ্ধান্ত, শুধু মন্দারমণি নয় কিন্তু দাদন পাত্রবার, রামনগর, এইরকম জায়গাগুলোর বেশ কয়েকটি নির্মাণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং মন্দারমণির 140টি হোটেল এসে পড়েছিল তারই মধ্যে। অখিল গিরি তিনি জানিয়েছেন নবান্নে, তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর দপ্তর কিছুই জানতো না, মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না। শুনুন একবার। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, আমি গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, এখানে 140টি হোটেল ভাঙার ব্যাপারে যে নোটিশ জারি হয়েছে সেই ব্যাপারে ওনার নলেজে আনলাম। উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ভাঙার ব্যাপারে যে জানি না আমি, আমাদের রাজ্য সরকার জানে না, আমরাও জানি না, চিফ সেক্রেটারি জানে না, কেউ জানে না। আমরা রাজ্য সরকার ওখানে হোটেল ভাঙতে যাবে না, মন্দারমণিতে কোনো হোটেল ভাঙার পক্ষে আমরা, এবং রাজ্য সরকার ওখানে হোটেল ভাঙতে যাবে না। খুব স্বাভাবিকভাবেই গতকাল যাকে আমরা কাঁপতে দেখেছিলাম হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি, আজ এই খবরের পর যেই হোটেল ভাঙা হচ্ছে না এই সিদ্ধান্ত রদ হয়ে যাওয়ার পর তার মুখে চওড়া হাসি। হোটেল মালিক কি বলছেন একবার শোনা যাক। অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাবো। নোটিশ পাওয়ার পর থেকে যেটা আমাদের মধ্যে প্যানিক তৈরি হয়েছিল, আজকে কিছুটা হলেও আমরা স্বস্তির অবকাশ আমাদের হয়েছে। যেহেতু কোর্টের ব্যাপার যেটা আছে, নিশ্চয়ই কোর্টকে সম্মান দিয়ে আমরা বলি, কোর্টের ব্যাপার যেটা আছে আমরা নিশ্চয়ই কোর্টের লড়াইটা, আমরা আইনি লড়াইটা লড়ছি। মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যাতে মন্দারমণির ব্যাপারটাকে বিবেচনার মাধ্যমে দেখা হোক। তো আমরা এইটুকু বলবো, মন্দারমণি একটা ট্যুরিজম জায়গা, এখানে বৃহৎ আকারে মানুষ কর্মসংস্থানের সঙ্গে জড়িয়ে আছে, সেই জায়গাটা মানবিক হিসাবে উনি দেখেছেন, এর জন্য অশেষ ধন্যবাদ ওনাকে জানাই। না, অত্যন্ত ভালো লাগছে। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক মানুষ এর মধ্যে জড়িত ছিলেন, তারা সবাই চিন্তিত ছিলেন, সবাই কান্নাকাটি শুরু করেছিলেন, মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিল, এবং মানবিক মুখ্যমন্ত্রী তিনি এতগুলো পরিবারের দিকে তাকিয়ে যে ভাঙার অর্ডারটা ছিল সেটাকে উনি রদ করেছেন এবং ভাঙার বিপক্ষে মতামত জানিয়েছেন। এই জন্য আমরা আপনাদের দ্বারা সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অবশ্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার ব্যক্তিগতভাবে বা আমাদের মন্দারমণি পর্যটন বিভাগ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে 10 দিন আগে যে নোটিশ আমরা জেলা প্রশাসক থেকে পেয়েছিলাম, তাতে আমাদের প্রায় প্রত্যেকেরই খাওয়া ঘুম উড়ে গেছিল। তো আজকে দুপুরের পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সংবাদ পাওয়ার পরে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। এজন্য এখন আমরা একটু মানে বেঁচে থাকার একটা কিছুটা পেয়ে যাচ্ছি। এবং এই যে ঘটনা, মন্দারমণির হোটেল ভাঙার সিদ্ধান্ত, তারপর সেই সিদ্ধান্ত রদ হয়ে যাওয়া, এরপরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। তার কারণ আপনার আমার মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠবে যে আজকে যখন এটা বেআইনি নির্মাণ বলা হচ্ছে, তখন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু যখন এগুলো নির্মিত হয়েছিল তখন কেন অনুমোদন দেওয়া হয়েছিল? কুণাল ঘোষ তৃণমূল নেতা, তিনি বলছেন এই সমস্ত নির্মাণ বাম আমলে। পাল্টা কটাক্ষ করতে ছাড়ছেন না সুজন চক্রবর্তী। মন্দারমণিতে যে 140টি হোটেল নিয়ে এই সমস্যা, দেখুন এই পাপটা কিন্তু সিপিএম এর। সমুদ্র তট থেকে যতটা ছেড়ে এই হোটেল বা এগুলো হওয়ার কথা সেগুলো হয়নি। কবে হয়নি? বাম জমানায় হয়নি। সিপিএম এর পাপ আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ কি? হোটেলে বহু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, অনেক লগ্নি হয়ে গেছে, কয়েক হাজার মানুষ একটা অর্থনীতিতে জড়িয়েছেন, কেউ সরাসরি চাকরি করেন। যদি এখন আইন মেনে সেগুলোকে গুঁড়িয়ে দিতে হয়, বুলডোজার চালাতে হয়, তাহলে তো এই অর্থনীতিটা, এতগুলো মানুষ তারা তো পথে বসবেন। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আপাতত থামিয়ে দিয়েছেন, কারণ এখানে একটা মানবিক কারণ রয়েছে। 2011 ম্যাপ দেখুন, স্যাটেলাইট, আর এখনকার ম্যাপ দেখুন। আমি জেনে বুঝে বলছি, যখন তৃণমূলের সরকার আসে তার আগে ওখানে 3টে আধা বড় মাঝারি গোছের হোটেল, আর বাকি গোটা 25-30 স্থানীয় মানুষ মূলত ছোটখাটো তাদের জীবিকার ব্যবস্থা করেছেন, যেমন গ্রামের দিকে থাকে। বাকি যা এই যখন 250-300 সব মিলিয়ে যে হয়েছে, বড় বড় মালিকরা গিয়ে ঢুকেছে এবং বিঘের পর বিঘে জমি দখল করেছে।
বেআইনিভাবে সেই জমি দখল করা হয়েছে, কম পয়সায় পাট্টার জমি কেনা হয়েছে। কোথায় ছিল ল্যান্ড ডিপার্টমেন্ট?